সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন অধ্যায় শুরু করব, যেটা তোমার পাঠ্য বইতে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি নামে পরিচিত। তো তোমরা এর আগে এসএসসি লেভেলে হায়ার ম্যাথে তোমরা দ্বিপদী বিস্তৃতির সম্পর্কে পরিচিতি লাভ করেছিলে। সেখানে আমরা যে দুইটা চ্যাপ্টার দেখেছিলাম, সেই দুইটা চ্যাপ্টার আমাদের হচ্ছে 5.1-এ আলোচনা করা হবে, এবং আমাদের 5.2-তে অসীম দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন হয় বা অসীম দ্বিপদী বিস্তৃতি কিভাবে করে সেগুলো নিয়ে আমাদের 5.2-তে আলোচনা হবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো যেহেতু তোমরা সবাই দ্বিপদ রাশি বা দ্বিপদী রাশির জন্য যে জিনিসগুলো লাগে, একটা সূত্র আছে, যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আছে, এগুলো সম্পর্কে তোমরা যেহেতু সবাই জানো, যেহেতু আমাদের এটা অলরেডি উচ্চতর গণিতে আমাদেরকে পাঠদান করা হয়েছিল, সো এই জন্য হচ্ছে আমি সেই জিনিসগুলো রেখেছি একটু পুনরাবৃত্তি করব, যাতে তোমাদের এই জিনিসগুলো যদি মাথায় না থাকে কারো, তাহলে সেক্ষেত্রে যাতে আবার ক্যাচ করতে পারো তোমরা। তো দ্বিপদী রাশি সম্পর্কে বলতে গেলে প্রথমত দ্বিপদী রাশির সংজ্ঞায় আমরা আসি। তো দুটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। যেমন a+b, 3x - 5y, 5x² + y³ ইত্যাদি হচ্ছে দ্বিপদী রাশির উদাহরণ। তাহলে সেক্ষেত্রে যে কোনো দুটি পদ, সেটা হতে পারে কোনো সহগ, হতে পারে হচ্ছে গিয়ে চলক বা সহগ, বা চলক বা সহগের গুণফল, যে কোনো কিছু হতে পারে। তোমার যে কোনো দুইটা পদ থাকবে, সেই দুইটা পদকে যদি আমরা যোগ বিয়োগ দিয়ে অ্যাটাচ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা যে পদ পাবো সেটাকে বলা হয় হচ্ছে দ্বিপদী পদ বা দ্বিপদী রাশি। তো আমরা সবাই দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরাম সম্পর্কে আমরা জেনেছিলাম, আমাদের উচ্চতর গণিতে আমরা দেখেছিলাম, অর্থাৎ এসএসসি লেভেলে। তো সেই সূত্রটা কি ছিল, যে বীজগাণিতীয় সূত্রের সাহায্যে একটি দ্বিপদ রাশির যে কোনো ঘাতকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়, এবং ইহাকে নিম্নরূপে গাণিতিক উপায়ে প্রকাশ করা যায়। এবং এই গাণিতিক উপায়টা ছিল হচ্ছে এমন, যে a+x² a n প্লাস nc1 a n - 1 * x প্লাস nc2 a n - 2 * x² প্লাস nc3 a n - 3 * x³ প্লাস ডট 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 প্লাস ncr a n - r প্লাস x⁴ প্লাস ডট 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 x⁴n পর্যন্ত। তো এই যে জিনিসগুলো আমরা দেখেছিলাম, এই সবগুলো হচ্ছে গিয়ে a+x² এই যে সিরিজটা, এই সিরিজটার অন্তর্ভুক্ত। তো এখন এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার, যে আমাদের যে দ্বিপদী পদটা ছিল, সেই দ্বিপদী পদটা মনে করলাম, সে ফর এক্সাম্পল আমাদের দ্বিপদী পদটা হচ্ছে কি a+b। তো এই a+b এর উপরে n আমরা যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা আমরা এখানে ইনক্লুড করতে পারবো, অর্থাৎ যে কোনো ধরনের পূর্ণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। অর্থাৎ তুমি হচ্ছে এখানে তোমার 1 2 3 5 6 100 120 যে কোনো কিছু তুমি দিতে পারো। বাট শুধুমাত্র তুমি যদি হচ্ছে কি a+b এর উপরে শুধুমাত্র যদি 1 দাও, তাহলে কিন্তু এটার মান চলে আসে শুধুমাত্র a+b। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্বিপদী রাশি, দ্বিপদী রাশির কারণে আমরা এখানে দুইটা পদ পাচ্ছি, কিন্তু কোনো কারণে এখানে a+b⁴1 না দিয়ে a+b⁴2 দেয়, তখন কিন্তু তোমার তিনটা পদ চলে আসে। তাহলে অনেকের হয়তো তোমাদের ভিতরে কনফিউশন থাকতে পারে, যে ভাইয়া এটা হচ্ছে দ্বিপদী রাশি আমরা পড়তেছি, বাট এখানে এক্সপানশন করার পরে হচ্ছে এতগুলো রাশি আসতেছে কেন? আসলে প্রকৃতপক্ষে আমরা যে এই বাইনোমিয়াল এক্সপানশনটা করতেছি, সেটা হচ্ছে কি কি দ্বিপদী রাশির বিস্তৃতি। তো দ্বিপদী রাশির বিস্তৃতি, দ্বিপদী রাশি ছিল বা দ্বিপদী ছিল, সেই দ্বিপদীর উপরে পাওয়ার ছিল বলে সেটাকে আমরা যদি বিস্তৃতি করি, তাহলে এই আকারটা ধারণ করে। সো এটা হচ্ছে দ্বিপদী রাশি, এটা হচ্ছে তার বিস্তৃতি। সো এই দুটাকে একসাথে করা যাবে না। সো এবার আমরা যে কাজটা করব, আমরা এই যে সূত্রটা আমরা পড়েছি a+x⁴n, তার মানে এখানে a এর মান তুমি যদি একটা দাও, x এর মান যদি তুমি আরেকটা দাও, তাহলে সেক্ষেত্রে এই সূত্র অনুসারে তুমি যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে এই দ্বিপদী রাশিটার এক্সপানশন কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা এখানে কয়েকটা অনুসিদ্ধান্ত দেখবো। তো প্রথম যে অনুসিদ্ধান্তটা, সেটা অনুসিদ্ধান্ত 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণে x এর জায়গায় যদি আমরা -x বসাই, তাহলে কি চেঞ্জ আসে? তাহলে বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি x এর জায়গায় -x বসালে আসে a-x⁴n। আর যদি হচ্ছে গিয়ে আমরা ডান দিকে বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে a⁴n এখানে হলো, প্লাস nc1 হলো, এখানে a⁴n - 1 হলো, আর x এর জায়গায় হয়ে গেল -x। অনুরূপ ভাবে পুরো বিস্তৃতির যে সকল জায়গায় x ছিল, সেই প্রত্যেকটা জায়গাতেই আমরা -x বসিয়েছি। দেখো এখানে x² ছিল, তাই এখানে বসিয়েছি -x²। এখানে x³ ছিল, তাই এদিকে বসাবো -x3। এখানে x⁴ ছিল, তাই এখানে বসিয়েছি -x⁴। এখানে x⁴n ছিল, তাই এখানে বসিয়েছি -x⁴n।
তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের যদি হচ্ছে কোনো কারণে দুটি রাশি যোগ আকারে না থেকে যদি দুটি রাশি পরস্পর বিয়োগ আকারে থাকে বা দুটি পদ পরস্পর বিয়োগ আকারে থাকে, তাহলে এক্সপানশন কিভাবে করব সেই জিনিসটা আমরা জেনে গেলাম। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাই a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট 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 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার r ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস ডট 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 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বিজোড় যে টার্মগুলো রয়েছে 1, 3, 5, এই বিজোড় টার্মগুলো হচ্ছে গিয়ে পরস্পর ধনাত্মক। আর যদি আমরা জোড় টার্মগুলো চিন্তা করি লাইক 2, 4, 6, এই পদগুলো হচ্ছে গিয়ে ঋণাত্মক। তো আমরা অনুসিদ্ধান্ত 1 দেখলাম, এবার আমরা অনুসিদ্ধান্ত 2 দেখব। অনুসিদ্ধান্ত 2 এ বলা হচ্ছে যদি আমরা এই সমীকরণে a এর জায়গায় কোনো কারণে যদি 1 বসাই তাহলে কি দাঁড়ায়। আমরা যদি এই সমীকরণে a এর জায়গায় 1 বসাই তাহলে বাম পক্ষ হয়ে যায় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, আর এদিকে a এর জায়গায় 1 টু দি পাওয়ার n বসালে কত হবে, 1 হবে। এখানে a এর উপরে যেই পাওয়ার থাকুক না কেন, যদি a এর মান 1 হয় তাহলে পুরোটাই 1 হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে nc1 ইন্টু এক্স। অনুরূপভাবে এখানে a এর উপর যেই পাওয়ারই থাকুক না কেন, a এর মান 1 হলে এই পুরোটা 1 হয়ে যাবে, মানে এই a টু দি পাওয়ার n মাইনাস 2টা 1 হয়ে যাবে। সো আমরা এখানে পাচ্ছি nc2 ইন্টু এক্স স্কোয়ার, অনুরূপভাবে nc3 ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 এভাবে করে ncr এক্স টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n পর্যন্ত চলে যাবে। তো প্রথমত এই সূত্রটা আমাদেরকে মনে রাখলেই কিন্তু আমরা জাস্ট হচ্ছে এই সূত্রের সাথে তুলনা করে যেখানে যেখানে a ছিল সেখানে সেখানে 1, আর যেখানে যেখানে এক্স বা অন্য কোনো পদ ছিল সেখানে ওই পদটা বসালেই যে নির্দিষ্ট পদের এক্সপানশন আমাদেরকে করতে বলছে সেটা কিন্তু আমরা এক্সপানশন পেয়ে যাব। সো আমাদের আবার নতুন করে এই অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 এটাকে মুখস্থ করার দরকার নেই, আমরা কেবলমাত্র এই সূত্রটার দিকে নজর রাখলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এবারে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে একটু ভেঙে লিখবো, কারণ আমাদের এই সি যুক্ত টার্মটা যেটা হচ্ছে গিয়ে কম্বিনেশনের সি থেকে এসেছে। তোমরা সবাই আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমাবেশ অধ্যায়টা পড়েছো। তো সেই অধ্যায়ের বেসিক থিওরিতে আমরা দেখেছিলাম এনসিআর বা এনপিআর এরকম দুটি টার্ম থাকে। তো এনসিআর এবং এনপিআর কে কিভাবে এক্সপানশন করতে হয় বা এনসিআর এর মান কত আসে সেগুলো তোমরা সবাই জানো, তাই আমি এগুলো আর রিপিট করছি না, যেহেতু এইগুলো এই অধ্যায়ের সাথে কোনোভাবে মানে এই অধ্যায়ের সাথে হচ্ছে গিয়ে তোমরা আগেই জেনেছো, এই অধ্যায় পড়ার অনেক আগেই জেনেছো। সো এই জন্য আমি এটা রিপিট করছি না। তবুও এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে গিয়ে যদি তোমাকে বলা হয় NC2, অর্থাৎ নিচে তোমার সি এর পরে যে সাবস্ক্রিপ্টটা থাকবে সেই সংখ্যাটার ফ্যাক্টরিয়াল হবে নিচে, আর উপরে যত ফ্যাক্টরিয়াল বলবে ততবার রিডিউস করবো। এখানে দেখতে পাচ্ছি n হলো, তারপর হচ্ছে কি n-1, মানে এখানে দুইবার দুইটা পদ, এখানে 2 ফ্যাক্টরিয়াল যেহেতু লিখেছি তো এখানে দুইটা পদ নিব এবং প্রত্যেকবারে n থেকে এক এক করে কমাবো। সে ফর এক্সাম্পল যদি এখানে NC4 থাকতো তাহলে সেক্ষেত্রে নিচে আমরা বলতে পারতাম নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল হবে, আর উপরে আমরা 4টা পদ দেবো n যুক্ত। বাট প্রত্যেকবারে কি করব, প্রত্যেকবারে হচ্ছে এক করে কমাবো। সো প্রথমবারে হয়ে যাবে n-1, পরের বারে হয়ে যাবে n-2, পরের বারে হয়ে যাবে n-3। আমরা কি আর কোনো পদ নিব? না, আমরা আর কোনো পদ নিব না, কারণ আমাদের পদ সংখ্যা 1, 2, 3, 4, আর নিচে আমাদের 4 ফ্যাক্টরিয়াল আছে। তাই আমি বলেছিলাম নিচে যত ফ্যাক্টরিয়াল ততগুলো পদ নেওয়া যাবে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে এক করে বিয়োগ করে লিখতে হবে পরস্পর গুণ আকারে। সো আশা করি আমরা এই ফ্যাক্টরিয়ালকে কিভাবে এই কম্বিনেশনকে কিভাবে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হয় সেই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখব একটা খুবই সহজ একটা জিনিস, যেটা তোমরা আমাদের যে 9-10-এ যে উচ্চতর গণিতে যে দ্বিপদী বিস্তৃতি দেখেছিলে সেখানে তোমরা মূলত এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেই প্রথমত করেছিলে। কিন্তু আমরা একটু এটা পরে জানলাম এই কারণে, কারণ আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমাদের হয়তো বইয়ে লেখা ছিল যে এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করার সূত্র, বাট আসলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমাদের দ্বিপদী বিস্তৃতিতে যে পদগুলো থাকে সেই পদগুলো সহগ নির্দেশ করে। তো এই জন্য আমরা আগে বেসিক থিওরিটা আমরা জেনে নিলাম, এখন আমরা আমাদের শর্টকাটটা বা একটু যেটা হচ্ছে গিয়ে আমরা কি বলবো আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্যাল সিগনিফিকেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি সেই জিনিসটাকে দেখার চেষ্টা করব। তো প্যাসকেল তিনি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতির যে সহগগুলো হয়, দ্বিপদী বিস্তৃতিতে যে পদগুলো থাকে সেই পদের যে সহগগুলো হয় সেই সহগগুলো নির্ণয় করার চেষ্টা করেছিলেন। তো সেই ত্রিভুজটার সাথে এখন আমরা পরিচিত হব। তো নিম্নে ত্রিভুজাকার সংখ্যা বিন্যাসকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। এর প্রথম দুইটি সারির পর যে কোনো সারির পদগুলো নির্ণয় পদ্ধতি নিম্নরূপ। তো এখানে আমরা 1 পেলাম, পরবর্তীতে 1,1, মানে এখানে যে কথাটা বলা হয়েছে এই যে 1,1,1 এটাকে তোমরা হচ্ছে গিয়ে বাই কনভেনশন তোমরা ধরে নিবা। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা 1 লিখতেছি, এই দুইটার মাঝখানে 2 লিখতেছি, এরপরে এদিকে হচ্ছে 1 লিখতেছি।
তারপরে এদিকে 1 লিখতেছি, এদিকে 3, এই দুটার মাঝখানে 3 লিখতেছি, এই দুটার মাঝখানে 3 লিখতেছি, এদিকে 1 লিখতেছি। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই লাইনের কথা চিন্তা করি বা এই সারির কথা চিন্তা করি, তাহলে এই সারির ফার্স্টে আর লাস্টে 1 অলওয়েজ ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটা রাশির ফার্স্টে আর লাস্ট হচ্ছে গিয়ে 1। আর মাঝখানে যে পদগুলো রয়েছে সেটা হচ্ছে তার আগে বা উপরে যে দুটা পদ রয়েছে তাদের যোগফল। অনুরূপভাবে যদি আমি এটা কথা চিন্তা করি, এটার উপরে যে দুটা পদ রয়েছে সেটা যোগফলের সমান। এই জন্য এখানে লেখা হয়েছে 3 = 1 + 2, আর এখানে 3 = 2 + 1 লেখা হয়েছে। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা পরের সারির কথা চিন্তা করি, তাহলে পরের সারি হচ্ছে গিয়ে এরকম যে এখানে যদি আমরা একটু খেয়াল করি ফার্স্টে আর লাস্টে 1 ঠিক আছে। এবার যদি এই 3 আর 1 কে যোগ করি তাহলে 4 হয়, এই 3 আর 3 কে যোগ করলে 6 হয়, এই 3 আর 1 কে যোগ করলে 4 হয়। এই সিগনিফিকেন্স বা এই ক্যালকুলেশনটা এখানে দেওয়া হয়েছে। তো পরের লাইনে যদি আমরা চিন্তা করি, পরের লাইনে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে আর লাস্টে হচ্ছে গিয়ে 1 হবে, আর এখানে 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 6 যোগ করলে 10 হয়, 4 6 যোগ করলে 10 হয়, 4 1 যোগ করলে 5 হয়। অনুরূপভাবে যদি হচ্ছে গিয়ে আমরা পরের লাইনে দেখি, পরের লাইনে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ফার্স্টে আর লাস্টে 1, এখানে 5 আর 1 যোগ করলে 6, 5 আর 10 যোগ করলে 15, 10 আর 10 যোগ করলে 20, 5 আর 10 যোগ করলে 15, 5 আর 1 যোগ করলে 6। তো আমরা হচ্ছে এরকম ভাবে একটা জিনিস দেখতে পেলাম। এখন আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারতেছি সেই সিদ্ধান্ত হচ্ছে যে প্রত্যেক রাশির প্রান্তিক পদদ্বয় হচ্ছে গিয়ে 1 আর 1। এখানে দেখতে পাচ্ছি 1, এখানেও দেখতে পাচ্ছি 1। আর কোন রাশির প্রথম এবং দ্বিতীয় পদদ্বয়ের যোগফল পরবর্তী রাশির দ্বিতীয় পদ। কোন রাশির দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় যে দুটা পদ রয়েছে এই দুইটা পদের যোগফল হবে পরের রাশির দ্বিতীয় পদের সমান। আবার কোন রাশির দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের যোগফল পরবর্তী সারির তৃতীয় পদ। উদাহরণস্বরূপ আমরা যদি 7 নাম্বার যে সারি রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6 7, 7 নাম্বার সারির যে দ্বিতীয় পদ অর্থাৎ 6, এই 6টা হচ্ছে তার আগের সারির প্রথম এবং দ্বিতীয় পদের যোগফলের সমান, যেটা হচ্ছে গিয়ে 6 এখানে দেখানো হয়েছে। অন্যভাবে এখানে আরো কয়েকটা এক্সাম্পল, এখানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে এখানে আসলে একটু লেখা হয়েছে। তো এই কথাগুলো হচ্ছে গিয়ে বলা হয়েছে, তো এগুলো আর আমি রিপিট করছি না। তো এবার আমরা হচ্ছে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা আমাদের হচ্ছে একটু এদিকে যদি তাকাই, আমাদের যে পদগুলো ছিল সেই পদে হচ্ছে আমরা আমাদের যে সহগগুলো বসাবো সেই সহগগুলো আমরা পেয়ে গেছি। অর্থাৎ তোমাকে যদি বলে a + x হোল টু দি পাওয়ার n, এবং যেখানে n = যদি তোমার কোনো কারণে 0 হয় তাহলে আলটিমেটলি a রাশি ফলো করবা, n = যদি 1 হয় তাহলে a রাশি, n = যদি 2 হয় তাহলে a রাশি, n = যদি 3 হয় তাহলে a রাশি, n = যদি 4 হয় তাহলে a রাশি, n = যদি 5 হয় তাহলে a রাশি, n = যদি 6 হয় তাহলে হচ্ছে a রাশি ফলো করবা। তার মানে তোমাকে যদি বলা হয় কোনো কারণে a + x হোল টু দি পাওয়ার 6, তখন কিন্তু তুমি 7টা পদ পাবা। তো 7টা পদ পেলে 1 2 3 4 5 6 7, 7টা পদের যে সহগগুলো হয় সেই সহগগুলো যেমন আমরা NC0, NC1, NC2 এভাবে করে যেমন নির্ণয় করেছিলাম, ঠিক তেমনি আমরা হচ্ছে প্যাসকেলের সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা এই ত্রিভুজের যে সূত্র সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্ক থেকে হচ্ছে আমরা এভাবে সহগগুলো ডেভেলপ করে ফেলতে পারি। তখন কিন্তু আমাদের এই কষ্ট করে NC1 এর মান কত, NC2 এর মান কত এগুলো ফাইন্ড আউট করার কোনো দরকার নেই। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে কি এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারি এখানে, যে আবার ওই সারির পদগুলো যথাক্রমে 1 + x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির ক্রমিক সহগ অর্থাৎ এগুলোর মান নির্দেশ করে। সো আমরা যদি হচ্ছে গিয়ে ওই সারির নবম পদগুলো দেখতে চাই, অর্থাৎ আমরা যেমন এখানে বিস্তৃতি করলাম 6 পর্যন্ত, যদি পরে এভাবে করে 7 8 9 n = 9 এর জন্য যদি আমরা বিস্তৃতি করতাম তাহলে আমরা সহগগুলো পেতাম 1 8 28 56 70 56 28 8 আর 1 পেতাম। তো এরপরে আমাদের যে পদগুলো ওই সহগগুলোর সাথে হচ্ছে আমাদের পদগুলো বসাতে হবে। তো আমরা জানি যদি হচ্ছে প্রথম পদ 1 হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে পাওয়ারটা, অর্থাৎ প্রথমের উপরে পাওয়ারটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ হয়, প্রথম পদে পাওয়ার 1 টু দি পাওয়ার 8 হবে প্রথম পদের জন্য। তারপরের পদগুলোতে প্রথমটার পাওয়ার 1 করে কমতে থাকবে, আর তারপরে সেকেন্ড পদটার পাওয়ার 1 করে বাড়তে থাকবে। তো প্রথম পদের জন্য আমাদের হচ্ছে গিয়ে এই 1 এর উপরে সর্বাধিক পাওয়ার বসবে এবং x এর উপরে সর্বনিম্ন পাওয়ার বসবে। তো x এর উপর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে গিয়ে 0, এই জন্য x টু দি পাওয়ার 0 = 1 হয়ে গেল, আর 1 টু দি পাওয়ার 8 মানে 1। পরে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর উপরে পাওয়ার 1 কমলে 1 টু দি পাওয়ার 7 হবে, আর x এর উপরে পাওয়ার 1 হয়ে গেল, x এর উপরে পাওয়ার মানে x এর পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়বে আর 1 এর পাওয়ারটা আস্তে আস্তে করে কমবে। কিন্তু এখানে তোমরা কোথাও কিন্তু 1 দেখতে পাচ্ছ না, কারণ 1 এর উপরে আমরা যাই পাওয়ার দিই না কেন 1ই থাকে, সো এই জন্য আমরা 1টাকে ইনক্লুড করিনি। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাই আমরা এখানে একটা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে কোনো n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n এর জন্য a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির সহগগুলি নির্ণয়ের জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্র বিশেষ সহায়ক ভূমিকা পালন করে, এই জিনিসটা আমরা বলতে পারি।
কিন্তু আমরা তারপরও প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা অ্যাপ্লাই করি না আমাদের স্বাভাবিক ক্ষেত্রে। কারণ কি? কারণ তুমি দেখতে পেলা যে তোমার প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা খুবই সহজ। তুমি না হয় আলটিমেটলি এভাবে করে 4-5টা পদ নির্ণয় করে ফেললা, 3-1 খুবই সহজভাবে তুমি এখানে করে ফেললা, তোমার ওই এনসিআর এর ঝামেলায় যেতে হলো না। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এখানে এন এর মান হচ্ছে গিয়ে 0 আর এখানে এন এর মান 3। তার মানে এন এর মানটা যদি ছোট হয়, লাইক এন এর মানটা যদি লেস দেন 10 হয়, তখন তোমার ত্রিভুজটা করে তোমার কিন্তু পোষাবে, অর্থাৎ টাইমটা হচ্ছে গিয়ে তুমি কভার দিতে পারবে। আর কোনো কারণে তোমাকে যদি বলা হয় এন এর মান 27, এন এর মান 50, এন এর মান 100, তাহলে দেখবা এটা এক্সপান্ড করতে 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 তোমার পরীক্ষার সময় চলে গেছে, তুমি তারপরও তোমার এটার এক্সপানশন শেষ হবে না। সো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের এটাই একটা হচ্ছে গিয়ে ড্রব্যাক বা অসুবিধা, যে এন এর মান যদি অনেক বেশি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটাকে ব্যবহার করতে পারি, বাট সেই ব্যবহার করলে আসলে আমাদের টাইম এফিসিয়েন্ট হবে না, এই জন্য আমরা তখন আর প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করি না। তখন আমরা ডিরেক্ট ওই এনসিআর যে আমরা প্রথমে যে সূত্রটা দেখেছিলাম সেখানে NC1, NC2, NC3 এভাবে করে আমরা সবগুলো বের করে ফেলি। তো আশা করি আমি এই জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এখন আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো, যেটা হচ্ছে গিয়ে ত্রিপদী বিস্তৃতি এর জন্য সাধারণ পদ বা জেনারেল টার্মস নির্ণয়। তো সাধারণ পদ নির্ণয়ের জন্য আমরা প্রথমত আমাদের সূত্রটাকে আবার লিখে নিলাম, যে যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n হয় তাহলে এটার বিস্তৃতি হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ a টু দি পাওয়ার n, অর্থাৎ ফার্স্ট পদের উপরে সর্বোচ্চ পাওয়ার, এবং লাস্ট পদে সেকেন্ড পদের উপরে সর্বোচ্চ পাওয়ার। আর মাঝখানের পদগুলোতে প্রথম পদটার পাওয়ার 1 করে কমতেছে এবং দ্বিতীয় পদটার পাওয়ার 1 করে বাড়তেছে। তো যাই হোক, এখন আমাকে যদি বলা হয় এই বিস্তৃতিতে অষ্টম পদ কত নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? তুমি কি পুরো বিস্তৃতি নির্ণয় করবা এই অষ্টম পদ বের করার জন্য? হ্যাঁ, করতে পারো তুমি চাইলে, বাট আমরা যেহেতু টাইম এফিসিয়েন্সির জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে টাইম এফিসিয়েন্সির জন্য আমরা যে কোনো পদের প্রতিনিধিত্বকারী একটি সাধারণ পদ বের করতে পারি। সাধারণ পদ বলতে বোঝাচ্ছে সাধারণ পদের মাধ্যমে তুমি প্রথম পদ যেমন নির্ণয় করতে পারবা, সাধারণ পদের মাধ্যমে তুমি লাস্ট পদটাও নির্ণয় করতে পারবা, সাধারণ পদটার মাধ্যমে তুমি মিডল পদটাও নির্ণয় করতে পারবা। অনুরূপভাবে যে কোনো পদই তুমি সাধারণ পদ সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবা। এই জন্য সাধারণ পদ টার্মটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এর বিস্তৃতিতে যে আমরা পদগুলো পাচ্ছি সেগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে সাজাই, তাহলে এটাকে যদি আমরা T1 তম পদ বলি, এটাকে T2, T3, T4, T5 এভাবে করে আমরা TR এবং TR+1 পর্যন্ত সূচনা মানে আমরা সূচিত করতে পারবো। তাহলে আমরা যদি প্রথম T1 পদটার কথা চিন্তা করি, এটা ছিল a টু দি পাওয়ার n, সো আমরা এখানে NC0 নিতে পারি, NC0 এর মান হচ্ছে 1। আবার a টু দি পাওয়ার n-0 লিখতে পারি, আর এখানে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। অনুরূপভাবে T2 পদটার জন্য আমরা লিখতে পারি NC1 ইন্টু a টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার 1। T3 পদটার জন্য লিখতে পারি NC2 a টু দি পাওয়ার n-2 x টু দি পাওয়ার 2। তাহলে এভাবে করে আমরা যদি হচ্ছে 8তম পদের জন্য নির্ণয় করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি n সব জায়গায় n, যেখানে দেখতে পাচ্ছি যখন 1 থেকে 2 হয়ে গেল তখন জাস্ট চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়। সো যখন এখানে TR হয়ে যাবে তখন চেঞ্জটা হবে এখানে NC-1 a টু দি পাওয়ার হচ্ছে গিয়ে r-1 ইন্টু x টু দি পাওয়ার r-1। অর্থাৎ এখানে যে জিনিসটা তোমাদেরকে একটু বলার দরকার আমার, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যদি হচ্ছে বলি 3, এখানে যদি 3 বলতেছি তাহলে দেখতে পাচ্ছ এখানে n এর মান হয়ে গেছে হচ্ছে গিয়ে 2, এখানে যে r এর মানটা সেই r এর মানটা হয়ে গেছে হচ্ছে 2, এখানেও r এর মানটা হয়ে গেছে 2, এখানেও r এর মানটা 2 হয়ে গেছে। তার মানে যততম পদ বলবে তার থেকে 1 কম করে আমরা এখানে 8টা বসাবো। সো আমরা ফাইনালি যেটা পাচ্ছি TR ইকুয়াল টু NC-1 a টু দি পাওয়ার n-r-1 ইন্টু x টু দি পাওয়ার r-1। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট পদটা ছিল TR+1 তম পদ। তো সেক্ষেত্রে আমরা যদি TR+1 তম পদের জন্য নির্ণয় করি তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে NCR a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আমাদের n তম পদ নির্ণয়ের সূত্র। তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদকে সাধারণ পদ বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এই r+1 তম পদ সাধারণ পদ আমরা বলবো। এখন আমরা যে কাজটা করি, সাধারণ পদ r+1 তম পদ ইকুয়াল টু NCR a টু দি পাওয়ার n-r ইন্টু x টু দি পাওয়ার r। এখানে NCR এর বদলে আমরা লিখতে পারি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু প্লাস ডট 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 n-r+1 ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n-r ইন্টু x টু দি পাওয়ার r। যাই হোক, এটাকে এত বিস্তৃত করার কিছু নাই, তোমরা হচ্ছে কি এখানে সংখ্যাগুলো বসিয়ে দিলেই তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে। তো আমাদের কিন্তু মেইন সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তো এবার আমরা যদি দেখি কোনো কারণে আমাদের যদি বলে এখানে x এর জায়গায় আগে প্লাস না থেকে যদি মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে a-x হোল টু দি পাওয়ার n এর জন্য এর বিস্তৃতিতে যদি আমরা সাধারণ পদ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে সাধারণ পদটা হবে হচ্ছে গিয়ে r+1 ইকুয়াল টু NCR a টু দি পাওয়ার n-1
n মাইনাস আর ইন্টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এখানে আর প্লাস ওয়ান কেন হচ্ছে সব জায়গায়, আমরা কেন আটতম পদ নিচ্ছি না? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখন তুমি বলবা যে 7তম পদ নির্ণয় করতে চাচ্ছি, তখন তুমি এখানে লিখবা 7তম পদ বা 6+1তম পদ। তো এই 6+1তম পদ আমার লিখলে এখানে আর এর মানটা 6 হয়ে যাচ্ছে, এই জন্য তোমার হচ্ছে গিয়ে এখানে r+1তম পদ বললে, অর্থাৎ তোমাকে যদি কোনো কারণে বলে 7 পদ নির্ণয় করার জন্য বা 7তম পদ নির্ণয় করার জন্য, তখন তুমি কি করবা, 6+1তম পদ নির্ণয় করবা। 6+1তম পদ নির্ণয় করবা কেন? কারণ আমাদের যেহেতু এখানে আর এর মানটা ইম্পর্টেন্ট, ভুল ক্রমে আমরা এখানে আর এর মান যদি 7 দিয়ে ফেলি তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। তাই আমরা এখানে আর এর মানটা 6 বসাবো, অর্থাৎ যততম পদ নির্ণয় করবো আর এর মান তার থেকে 1 কম হয়, এজন্য হচ্ছে কি আমরা এই যে আমি একটু আগে এখানে বলেছিলাম যততম পদ নির্ণয় করবো, যেমন দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 1 হয়েছিল, এখানে 1 হয়েছিল, এখানে 1 হয়েছিল। তৃতীয় পদের জন্য এখানে 2 হয়েছিল, 2 হয়েছিল, 2 হয়েছিল। সো এই জন্য দেখতে পাচ্ছি যততম পদ তার থেকে 1 কমে আর হয়, এই জন্য আমাদের যাই বলুক না কেন, এই জন্য আমরা r+1 প্রকাশ করে নিব, যততম পদ বের করতে বলবো তততম পদকে। সো এবার আমরা এটাকে একটু যদি সামনের দিকে আগাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর কিছুই না, এখানে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর আসে, আর এখানে এনসিআর বদলে এটা লিখতে পারি আমরা। সো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখন আমরা যদি কোনো কারণে এই a এর জায়গায় যদি কোনো কারণে 1 দেই, তাহলে হয়ে যায় হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। তো এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা যদি দেখি, আমাদের যে a এর মান ছিল, সেই a এর মানটা হচ্ছে কি আমরা কত লিখতে পারি, a এর মানটা হচ্ছে কি এখানে 1 দিতে পারি। 1 দিলে হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস আর হয়। তো 1 টু দি পাওয়ার n মাইনাস 1 যে কথা, আলটিমেটলি আর 1 একই কথা। সো আমরা এখানে ফাইনালি পাচ্ছি এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সো আমরা আশা করি আমাদের যে সাধারণ পদ বা জেনারেল টার্ম, সেই টার্মসের কন্ডিশন আমরা বুঝতে পেরেছি। এবার আমরা মধ্যপদ সম্পর্কে জানবো। তো 2 এর অধিক পদ বিশিষ্ট বহুপদীর যে পদটির উভয় পাশে সমান সংখ্যক পদ থাকে তাকে মধ্যপদ বলে। তো এখানে তাদেরকে বলা হয়েছে কেন? কারণ মধ্যপদ একের বেশিও থাকতে পারে, অর্থাৎ দুটিও মধ্যপদ থাকতে পারে। তো এখন যদি n বিলংস টু n হয়, ন্যাচারাল নাম্বারস অফ n হয়, তাহলে এর জন্য a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মধ্যপদ বা পদদ্বয় আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে, যদি কোনো কারণে n এর মান যদি জোড় সংখ্যা হয়, আমরা জানি পাওয়ার যত হয় তার থেকে এক বেশি পদ সংখ্যা হয়। সো n যদি জোড় সংখ্যা হয়, তাহলে মোট পদ সংখ্যা যেহেতু হচ্ছে n+1, তাহলে মোট পদ সংখ্যা কত হবে? বিজোড় সংখ্যা হবে। তার মানে n জোড় হলে মোট পদ সংখ্যা বিজোড় হবে। তো যে কোনো একটা বিজোড় পদের ক্ষেত্রে যদি পদ সংখ্যা বিজোড় হয়, তাহলে আমাদের মধ্যপদ হবে হচ্ছে একটা। এক্ষেত্রে মধ্যপদ একটি, এবং তা হচ্ছে গিয়ে n/2 প্লাস 1তম পদ। আর যদি n এর মান বিজোড় সংখ্যা হয়, তাহলে পদ সংখ্যা হয়ে যাবে n+1, এবং যেহেতু n এর মান বিজোড় তাই n+1 হয়ে যাবে জোড় সংখ্যা। যদি আমাদের মোট পদ সংখ্যা যদি জোড় হয়, তাহলে এবার আমরা মধ্যপদ পাবো হচ্ছে দুইটা। তো মধ্যপদ দুইটা হবে হচ্ছে গিয়ে, একটা হবে n+1 ডিভাইড বাই 2তম পদ, এবং আরেকটা হবে n+1 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ। তো আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো, এবং এগুলো আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলও আমরা দেখবো। সো এই সূত্রটা তোমরা মনে রাখবে যে n এর মান যদি তোমার জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যপদ হচ্ছে n/2 প্লাস 1 একটা, আর n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে মধ্যপদ দুইটা, এবং হচ্ছে গিয়ে পদগুলো হচ্ছে n+1/2 আর n+1/2 প্লাস 1। সো এখন আমরা দেখবো হচ্ছে সমদূরবর্তী পদ বা ইকুইডিস্ট্যান্ট টার্ম। তো এক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, যে আমরা জানি n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n এর জন্য a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হচ্ছে গিয়ে n+1। তো এই n+1 সংখ্যক পদের প্রথম এবং শেষ পদ হতে পারে, এই n+1 সংখ্যক পদের প্রথম এবং শেষ পদ হতে সমান দূরে অবস্থিত পদ দুটিকে সমদূরবর্তী পদ বলা হয়। তো এখন সমদূরবর্তী পদ বলতে যে একেবারে মধ্যপদটাই বোঝাবে ব্যাপারটা তা না। সমদূরবর্তী পদ বলতে বোঝাচ্ছে, সে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 যদি তোমার বলা হয়, তাহলে এখান থেকে দেখো এই প্রথম পদ থেকে 3 নাম্বার পদ 3 একক দূরে। অনুরূপভাবে আমরা যদি বলি 9 থেকে বা শেষ পদ থেকে 7 নাম্বার পদটা হচ্ছে গিয়ে এই 3 এককই দূরে। তার মানে এই 3 এবং 7টা হচ্ছে গিয়ে সমদূরবর্তী পদ। অনুরূপভাবে আমি যদি 5-এর কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে 5টা এখান থেকে এবং লাস্ট থেকে সমদূরবর্তী। সো এই জন্য শুধুমাত্র যে 5টাই সমদূরবর্তী হবে তা না, যে কোনো পদই সমদূরবর্তী হতে পারে। সো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হচ্ছে 13। তো প্রথম পদ হতে পঞ্চম পদ এবং শেষ পদ হতে প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ হতে নবম পদ দুটির সমদূরবর্তী। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমি এখানে যে কথাগুলো বলেছি সেটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা যদি হচ্ছে কি এখানে একটু খেয়াল করি যে পঞ্চম পদ 1 2 3 4 5 একক দূরে,
আর 1 2 3 4 5 একক দূরে হচ্ছে নবম পদ। স্যার এই জন্য বলা হচ্ছে পঞ্চম পদ আর হচ্ছে কি এখান থেকে হচ্ছে গিয়ে নবম পদ সমুদ্রবর্তী হবে। তো আমরা যেটা বললাম যেখানে একটা সূত্র আছে সমুদ্রবর্তী পদের জন্য একটা স্পেশাল সূত্র, এটা খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা আমরা পরের পেজে প্রমাণ করব যে সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n এর জন্য 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সমুদ্রবর্তী পদ যুগলের সহগ দুইটির মান পরস্পর সমান। এই অর্থাৎ হচ্ছে আমরা যে দুটি সমুদ্রবর্তী পদ পাবো তাদের সহগ দ্বয় পরস্পর সমান হবে। সো এটার প্রমাণে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n এর জন্য 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা n প্লাস 1। তো আমরা যদি প্রথম হতে ডান দিকে r প্লাস 1 তম পদের কথা চিন্তা করি, তো r প্লাস 1 তম পদের জন্য পদটা হবে হচ্ছে এনসিআর এক্স টু দি পাওয়ার r হবে, যেহেতু প্রথম পদ হচ্ছে গিয়ে 1 বা a এর মান 1। সো এই জন্য আমরা যদি এই পদটা সহগের কথা চিন্তা করি, এই পদটা সহগ হচ্ছে এনসিআর, সো ইকুয়াল টু এনসিআর ইকুয়াল টু আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমরা এবার প্রথম হতে ডান দিকে চিন্তা করলাম, এবার আমরা দেখব যে প্রথম হতে ডান দিকে n প্লাস 1 মাইনাস r অর্থাৎ n মাইনাস r প্লাস 1 তম পদের সহগ কত। অর্থাৎ আমরা যেমন হচ্ছে এদিক থেকে আমরা চিন্তা করছি, এবার আমরা এদিক থেকেও চিন্তা করব। তো এদিক থেকে যদি হচ্ছে আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো আমরা হচ্ছে গিয়ে পাই হচ্ছে গিয়ে এততম পদের সহগ হচ্ছে গিয়ে n ইন্টু এনসি n মাইনাস r পাই, যেহেতু হচ্ছে আমরা জানি এখানে r এর মান কত, এখানে r এর মান হচ্ছে গিয়ে n মাইনাস r হচ্ছে গিয়ে r এর মান। সো n মাইনাস r যদি r এর মান হয় তাহলে সেক্ষেত্রে এনসি r মানে হচ্ছে এনসি n মাইনাস r হবে। সো এটাকে যদি হচ্ছে আমরা ভাঙাই তাহলে আমরা পাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়। সো এটাকে যদি হচ্ছে আমরা লিখি তাহলে আমরা পাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। সো এটার মান কিন্তু এনসিআর এর সমান। সো আমরা দেখতে পাচ্ছি আমরা ডান দিক থেকে আমরা যদি বাম দিক থেকে এদিকে যাই তাহলে সেক্ষেত্রে যে পদটা সহগ আমরা পাচ্ছি সমুদ্রবর্তী, আমরা ডান দিক থেকে যদি এদিকে যাই তাহলে সেক্ষেত্রে একই পদই একই সহগটাই পাচ্ছি ওই পদটার জন্য। সো আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেটা কিন্তু আমরা করে ফেললাম ফাইনালি। সো এই জন্য এখানে বলবো যে সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n এর জন্য 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সমুদ্রবর্তী পদ যুগলের সহগ দুইটির মান পরস্পর সমান। তো বিশেষ দ্রষ্টব্য হিসেবে দেওয়া হয়েছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 30 এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিকে 13তম পদ আর প্রথম হতে ডান দিকে 30 প্লাস 2 মাইনাস 13তম পদ একই জিনিস আর কি। সো এখন আমরা প্রবলেম করবো, ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাচ্ছি। কোশ্চেন 1টা হচ্ছে গিয়ে প্যাসকেলের সাহায্যে বিস্তৃত করো। প্যাসকেলের সাথে বিস্তৃত হচ্ছে কি যে a প্লাস 2b হোল টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বিস্তৃতি করতে বলছে। তাহলে চতুর্থ সারি পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ সূত্র গঠন করতে হবে। তো সহগের জন্য প্যাসকেলের সূত্র আমরা এখানে গঠন করে নিলাম আমরা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চতুর্থ সারি পর্যন্ত অর্থাৎ এটা n ইকুয়াল টু 0 সারি, n ইকুয়াল টু 1 সারি, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4 সারি পর্যন্ত। সো আমরা সহগগুলো পেয়ে গেলাম। তো এবার আমরা সহগের সাথে পদগুলোকে অ্যাডজাস্ট করব। তো সহগের সাথে প্রথম পদের জন্য এখানে প্রথম পদে সর্বোচ্চ পাওয়ার হয় এবং দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন হয়। আস্তে আস্তে পরবর্তীতে প্রথম পদের সহগ প্রথম পদের পাওয়ার 1 করে কমতে থাকে এবং দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়তে থাকে। সো ফাইনালি গিয়ে আমরা পাই 2b হোল টু দি পাওয়ার 4 পাই। সো এটাকে যদি হচ্ছে গিয়ে আমরা একটু গুণ করি এবং পরবর্তীতে যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব b প্লাস 24a স্কোয়ার b স্কোয়ার প্লাস 32ab কিউব প্লাস 16b টু দি পাওয়ার 4। সো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি, যেহেতু এই ধরনের ম্যাথ তোমরা অনেক আগেও করে আসছো। সো পরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন 2। কোশ্চেন 2তে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো 3 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, এটাকে বিস্তৃতি করতে হবে। তো 3 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 তার মানে এখানে যেহেতু পঞ্চম সারি পর্যন্ত আমাদেরকে ত্রিভুজ সূত্র গঠন করতে হবে, এই জন্য আমরা পঞ্চম সারি পর্যন্ত হচ্ছে কি আমাদের ত্রিভুজ সূত্র গঠন করে নিলাম। সো আমরা পঞ্চম সারি পর্যন্ত গঠন করলে আমরা পেয়ে যাচ্ছি 1 5 10 10 5 1। সো এখানে অনুরূপভাবে প্রথম পদের জন্য পাওয়া সর্বোচ্চ এবং প্রথম পদের জন্য পাওয়া সর্বোচ্চ হলো এবং ওইখানে দ্বিতীয় পদের জন্য পাওয়া সর্বনিম্ন, আর লাস্টের পদে তোমার হচ্ছে দ্বিতীয় পদের জন্য পাওয়া সর্বোচ্চ আর প্রথম পদের জন্য পাওয়া সর্বনিম্ন, এবং মাঝখানে যে টার্মগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে গিয়ে কি হবে, সেগুলোতে প্রথম পদের পাওয়ার 1 করে কমবে এবং দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। আর আমরা জানি যেহেতু মাঝখানে মাইনাস আছে, সো জোড় টার্মগুলোর আগে মাইনাস হয়ে যাবে এবং বিজোড় টার্মগুলোর আগে প্লাস হয়ে যাবে। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো সো ফার আমাদের আজকে আমরা এতটুকুই করব। আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের স্পেসিফিকলি 5.1 এর আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।